নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। অনেক দিন পর বিধুশেখর একটু সামলে উঠেছেন। ইতিমধ্যে কঠিন পীড়ায় তার প্রাণাশঙ্কা হয়েছিল। কয়েকদিনের জন্য তার কথা বলার শক্তিও চলে গেছিল। তিনি শুধু তীব্র চোখ মেলে চেয়ে থাকতেন। বহুমূত্র বড় দুষ্ট ব্যাধি, কখন কাকে ছো মেরে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। অসীম মানসিক বলেই আবার উঠে বসেছেন বিধুশেখর। কণ্ঠস্বরও ফিরে পেয়েছেন, কিন্তু সবকটি অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পাননি। তার বাঁ পা ও বাঁ হাত প্রায় অসাড় হয়ে গেছে। বাঁ চোখের দৃষ্টিশক্তি একেবারেই নেই। তার নিঃশ্বাসও এখন নাসিকার ডান ফুটো দিয়েই নিতে হয়। যে কোনো কারণেই হোক, শরীরের বাম দিকটায় তার অধিকতর প্রিয় ছিল। প্রথম কিছুদিন অপরের স্কন্ধে ভর দিয়ে চলাফেরা করতে হতো। ক্রমে ক্রমে তিনি আবার নিজেই নিজের ভার বইতে সক্ষম হলেন। ডান হাতে একটা মোটা লাঠি থাকে, বাঁ পাটি সামান্য হেঁচড়ে হাঁটতে হয়। কিছু দূরে গিয়েই দাঁড়িয়ে পড়ে বিশ্রাম নেন। এই ক্ষুদ্র অসুবিধেগুলি অগ্রাহ্য করা অল্প দিনের মধ্যেই তার অভ্যেস হয়ে গেল। এখনও তিনি তার নিজস্ব পরিমণ্ডলে পূর্ণ আধিপত্য বজায় রাখতে চান। ইতিমধ্যে স্ত্রী বিয়োগ হয়েছে বিধুশেখরের। আদালতে যাওয়াও তিনি বন্ধ করেছেন। এখন গৃহই তার বিশ্ব। একটি গৃহ নয়, দুটি। তার নিজ গৃহে বর্তমানে কিছু অশান্তি চলছে। জ্যেষ্ঠা কন্যা নারায়ণী এখন সংসারের কর্ত্রী। বিধবা হয়ে নারায়ণী 3টি সন্তান সমেত চলে এসেছিল পিত্রালয়ে। 3টিই মেয়ে। তাদের মধ্যে 2টির বিবাহ হয়ে গেছে, একটির এখনও বাকি। বিধুশেখরের কনিষ্ঠা কন্যা সুহাসিনীর মৃত পিতৃক সন্তানটির বয়স এখন 5 বৎসর। এই নাতিটি বিধুশেখরের প্রাণাধিক প্রিয়। এর নামও তিনি রেখেছেন প্রাণগোপাল। অসুস্থ অবস্থায় এই প্রাণগোপালকে দেখেই তিনি শান্তি পেয়েছেন। এর জন্যই তিনি চেয়েছেন বেঁচে থাকতে, যেন তাদের গৃহদেবতায় মানুষ হয়ে জন্ম নিয়েছেন এই বংশে। ওকে গোপাল গোপাল বলে ডাকলেই বিধুশেখরের হৃদয় জুড়িয়ে যায়। মৃত্যুকালেও তিনি এই নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ফেলবেন। প্রাণগোপালকে তার পিতৃকুল নিজেদের কাছে নিয়ে যেতে চায়। অসুস্থ অবস্থাতে এই সংবাদ শুনে বিধুশেখর ক্রোধে জ্বলে উঠেছিলেন। পূজারী ব্রাহ্মণদের এত দুষ্পর্ধা! অকৃতজ্ঞতা আর কাকে বলে? ঘর জামাই করবেন বলেই তিনি গরিব বংশ থেকে একটি সচ্চরিত্র মেধাবী যুবককে বেছে নিয়ে সুহাসিনীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সে সময় তিনি পার্বতীচরণের সংসারে অর্থ সাহায্যও করেছিলেন প্রচুর। আর সেই পার্বতীচরণের বাপের এত সাহস যে প্রাণগোপালকে বিধুশেখরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। পার্বতীচরণের ভাগ্যে নেই, তাই সে বেঁচে থেকে এ সংসারে সুখ ভোগ করে যেতে পারল না। কিন্তু সে ছিল এই পরিবারেরই প্রতিশ্রুত ঘর জামাই, সুতরাং তার পুত্র সন্তানের ওপর তো বিধুশেখরেরই সম্পূর্ণ অধিকার। এদিকে পার্বতীচরণের বাপ শিবলোচন বারবার এসে বলা বলি করছেন, নাতি তো তারও, নাতিকে না দেখে তার প্রাণ পড়ে। শিবলোচনের গৃহিণী এখনও পুত্রশোক ভুলতে পারেননি, এখনও প্রতিদিন কান্নাকাটি করেন। পার্বতীচরণের ছেলেকে বুকে টেনে নিয়ে তিনি কিছুটা সান্ত্বনা পাবেন। বিধুশেখর খুব ভালোভাবেই জানেন যে এই প্রাণ পোড়া কিংবা কান্নাকাটির কথা সব মিথ্যে। এসব স্বার্থসিদ্ধির জন্য ভণ্ডামি। ওই শিবলোচনটা একদিনের জন্যও ছেলের বউকে ঘরে নেয়নি। পার্বতীচরণ মারা যাবার পর সুহাসিনীকে সান্ত্বনা জানাবার জন্য একবারও আসেনি। হঠাৎ এতদিন পর শুধু নাতির জন্য দরদ উতলে উঠেছে। কুলীনের ঘরে পুত্র সন্তানের দাম অনেক। প্রাণগোপাল আর একটু বড় হলে শিবলোচন ওর 5টা 10টা বিয়ে দিয়ে অর্থ উপার্জন করবে। নাতি যাতে পর না হয়ে যায় তাই নিজের কাছে রাখতে চায়। এমনকি বিধুশেখরের রাখা প্রাণগোপাল নামও শিবলোচনের পছন্দ হয়নি। ওরা নাম রেখেছে কালিকা প্রসাদ। শিবলোচন যখন এ বাড়িতে এসে ডাকেন, কই দাদু ভাই, কালিকা প্রসাদ, তখন বিধুশেখরের আপাদ মস্তক জ্বলে যায়। এ যেন ইচ্ছে করে তার প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য তার দেওয়া নামে ওরা কখনো ডাকে না। 1 মাস আগে শিবলোচন এসে বলেছিলেন,
অন্তত কিছুদিনের জন্য প্রাণগোপালকে তিনি নিজের কাছে রাখতে চান। বিধুশেখর তখন সদ্য রোগমুক্ত হয়ে সবেমাত্র শয্যায় উঠে বসতে পারছেন, বাইরে আসতে পারেন না। তিনি শিবলোচনের সঙ্গে দেখাও করলেন না। সোজা বলে পাঠালেন যে বিধুশেখর মুখুজ্জের নাতি একদিনের জন্য এ বাড়ি ছেড়ে যাবে না। শিবলোচনের যতবার ইচ্ছে হয় এ বাড়িতে এসে নাতির মুখ দেখে যেতে পারে। শিবলোচন অপমানিত হয়ে শাসিয়ে গেছেন যে আদালতে গিয়ে তিনি মকদ্দমা রুজু করবেন। নাতির ওপরে ন্যায্য অধিকার তার। বিধুশেখর ওষ্ঠ উল্টে হেসেছেন। যজমানি বামুন তাকে মকদ্দমার ভয় দেখায়, করুক একবার মকদ্দমা, শিবলোচনের ভিটেমাটি চাটি করে দেবেন তিনি। অনেকদিন পর বাড়িতে এসে বৈঠকখানায় বসে বিধুশেখর গড়গড়ায় মৃদুমন্দ টান দিতে দিতে ইংরেজি কাগজ পড়ছিলেন। এমন সময় এক ভৃত্য এসে খবর দিলেন যে মুন্সি আমির আলী তার সাক্ষাৎ পাত্রী হয়ে এসেছেন। বিধুশেখর একটু বিস্মিত হলেন। মুন্সি আমির আলী দেওয়ানি আদালতে তার সমসাময়িক প্রসিদ্ধ উকিল। হঠাৎ তিনি কোন প্রয়োজনে আসবেন তার কাছে? মুন্সি সাহেব খানদানি বংশের গণ্যমান্য লোক, তিনি তো বিনা কারণে আসবেন না। বিধুশেখর খাতির করে মুন্সি সাহেবকে ডেকে আনলেন। দীর্ঘকায় সুদর্শন মুন্সি সাহেবের চুলে সদ্য রূপালি রঙের পাক ধরেছে, অঙ্গে জড়ি বসানো কালো রঙের কুর্তা, মাথায় ফেজ টুপি। দরজা থেকে আদাব জানাতে জানাতে ঢুকলেন তিনি। বিধুশেখর সসম্মানে তাকে বসালেন কৌচে। ভৃত্যকে হুকুম দিলেন পৃথক আলবোলা এনে দেবার জন্য। বিধুশেখর যৌবনে ফার্সি শিক্ষা করেছিলেন, তাই অনেক সময় তিনি মুন্সি আমির আলীর সঙ্গে ফার্সিতে বাক্যালাপ করতেন। মুন্সি সাহেব অবশ্য বাংলাও খুব ভালো জানেন। কৌচে বসে মুন্সি সাহেব হাফেজের একটি পংক্তি বললেন, যার অর্থ হলো, প্রিয়তম কঠিন অসুখে পড়েছেন, তিনি কখন চলে যাবেন এই আশঙ্কায় আমার চিত্ত বেতবৃক্ষের মতন কম্পিত হচ্ছে। বিধুশেখরও পাল্টা একটা বয়েদ বললেন, যার অর্থ হলো, এই পৃথিবীতে আকর্ষণীয় বস্তু তো তেমন কিছুই নেই, শুধু বন্ধুদের ভালোবাসা। একমাত্র তার টানেই মানুষ বেশি দিন বেঁচে থাকতে চায়। মুন্সি সাহেব এরপর বিধুশেখরের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন এবং তার অভাবে দেওয়ানি আদালত যে এখন সিংহহীন অরণ্যের মতো নিস্তেজ হয়ে আছেন সে কথাও জানালেন। বিধুশেখর বললেন, কোকিলের সুস্বরে যখন বাতাস আমোদিত হয় তখন গত বসন্তের জন্য আর কারো ক্ষেত থাকে না। আমির আলীর মতন পিকরাজ যখন রয়েছেন তখন আর দেওয়ানি আদালতের অভাব কিসের? এইসব কথার খেলা। বিধুশেখর জানে যে মুন্সি সাহেব শুধু নিছক ছড়া কাটার জন্য এখানে আসেননি। সেই আসল বিষয়টা এলো একটু পরে। মুন্সি সাহেব বললেন, খোদা তাল্লার এবং আপনার মতন দোস্তের শুভেচ্ছায় আমি জানবাজারে একটি অতি সামান্য কুটির এবং এক টুকরো বাগান খরিদ করেছি। বড় স্বাদ ছিল আমার ওই গরিবখানায় আপনার মতন একজন বিশিষ্ট অতিথিকে একদিন নিয়ে যাব, কিন্তু আপনার শরীর গতিকের যা অবস্থা দেখছি। বিধুশেখর বললেন, আমার আর যাওয়া হয়েছে, এবার পরপরের ডাক আসার সময় হয়ে এলো। বিধুশেখর কথার ফাঁকে ফাঁকে মুন্সির মুখখানি প্রখরভাবে লক্ষ্য করতে লাগলেন। মুন্সি আমির আলী প্রচুর ভূসম্পত্তির মালিক। বোঝাই যাচ্ছেন তিনি আর একটি বড় বাগান বাড়ি ক্রয় করেছেন, কিন্তু সেখানে বিধুশেখরকে নিয়ে যাওয়া তো তার প্রধান উদ্দেশ্য হতে পারে না। আরও কিছু গূঢ় ব্যাপার আছে। তিনি জিজ্ঞেস করলেন, সম্পত্তিটা খরচ করলেন কার কাছ থেকে? মুন্সি সাহেব জানালেন, বাগান ও বাড়িটি তিনি কিনেছেন জোড়াসাঁকোর ঠাকুরদের কাছ থেকে। বিধুশেখর জানে যে জোড়াসাঁকোর ঠাকুরদের অবস্থা খুবই পড়তির দিকে। দ্বারকানাথের মৃত্যুর পর বিশাল ঋণের বোঝা চেপেছিল তার পুত্রদের ঘাড়ে। তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্র জমি বাড়ি তালুক বিক্রয় করে করে সেই ঋণের অংশ শুধছেন। মুন্সি বললেন যে জানবাজারের ওই বাড়ির সংলগ্ন বাগানটি ক্ষুদ্র হলেও অপরূপ, বহু রকম ফল ফুলের গাছ রয়েছে, কিন্তু এক জেনানার জন্য তা ঠিক মতন ভোগ করার উপায় নেই। ঠাকুরদের সম্পত্তিটি অনেক দিন অযত্নে অবহেলায় পড়েছিল। ওই জেনানা থাকে পাশের কুঠিতে। সে আর তার লোকজন এতদিন সব লুটে পুটে খাচ্ছিল। এখনও তারা ওই বাগানে এসে উৎপাত করে, তাদের গরু চলে আসে এই বাগানে। সে জেনানার নিজস্ব লোকজনও অতি বদ।
তারা রাত বিরেতে ওই বাগানে এসে হল্লা করে। বিধুশেখর উকুলি ভাষায় তৎক্ষণাৎ মুন্সি সাহেবের বক্তব্যটির অনুবাদ করে নিলেন। এর প্রাঞ্জল হলো, মুন্সি আমির আলী তার জানবাজারের সম্পত্তির পাশের বাড়ির জেনানের বাগানটিও গ্রাস করতে চান, কিন্তু এই জন্য তার কাছে আসা কেন? মুন্সি সাহেব বললেন, সে জেনানা এক কসবি। বিধুশেখর শুকনোভাবে বললেন, মুন্সি সাহেব বললেন, ওই কসবির নামে আমি মামলা দায়ের করতে যাচ্ছি, তাই সে বিষয়ে আপনার কাছে কিঞ্চিত পরামর্শ চাই। বিধুশেখর আমোদিন হাস্য করে বললেন, পরামর্শ আমার কাছে? আপনি নিজে বিচক্ষণ ধুরন্ধর উকিল, আপনাকে পরামর্শ দেব আমি? মুন্সি সাহেব বললেন, তবা তবা, আপনার তুলনায় আমি? আপনার বুদ্ধির সামান্য এক কণা খরচ করলেই বড় বড় মামলায় ফয়সলা হয়ে যায়। তাছাড়া আরেকটু কথা আছে, সে জেনানার হাল হকিকত আমি তল্লাশ করে দেখেছি। ওই কসবিটা ওই কুঠি আর বাগান জবরদখল করে রেখেছে। ওই সম্পত্তি মরহুম রামকমল সিংয়ের, বর্তমানে যার এস্টেটের অন্যতম ওছি আপনি। বিধুশেখর তৎক্ষণাৎ চকিতে সব মনে পড়ে গেল। জানবাজারের সেই মাগিটা, সেই কমলি, যার বাড়িতে শেষ নিঃশ্বাস ফেলেছিল রামকমল সিংহ? হ্যাঁ ঠিক, সে বাড়িতে ওই মাগি জোর করে চেপে বসে আছে। বিধুশেখর তাকে উচ্ছেদের চেষ্টাও করেছিল এক সময়। এবার উৎসাহিত হয়ে তিনি মুন্সি সাহেবের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হলেন। অসুস্থ হয়ে শয্যায় পড়ে থাকা অবস্থায় বিধুশেখর অনেক দিন ও বাড়ির কোনো খোঁজ পাননি। জানবাজারের সম্পত্তিটি উদ্ধারের এই তো সুবর্ণ সুযোগ। বাগান সমেত বাড়িটি মুন্সি সাহেবকে বিক্রি করে দিলে তারপর মুন্সি সাহেব ঠিকই উচ্ছেদ করতে পারবেন ওই মাগিকে। কিছুক্ষণ ওই বিষয়ে সলা পরামর্শ হলো। তারপর বিধুশেখর মুন্সি সাহেবকে বললেন যে রামকমল সিংহের বিধবা পত্নীর সঙ্গে আলোচনা করে তিনি তাকে পাকা সংবাদ জানাবেন। মুন্সি আমির আলী চলে যাবার পর বিধুশেখর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আদালত ছাড়তে চাইলেও মামলা মোকদ্দমা তাকে ছাড়তে চাইছে না। সেদিন অপরাহ্নে বিধুশেখর বাড়ি থেকে বার হলেন। এতদিন পর্যন্ত তিনি নিজ গৃহ থেকে সিংহ সদনের পদব্রজে যাওয়া আসা করতেন, সামান্যই তো পথ, কিন্তু পায়ে সেরকম তো আর জোর নেই। তিনি আর জুড়ি গাড়ি নিয়েই বেরোলেন। ইচ্ছে এই যে ও বাড়িতে একবার দেখা দিয়ে তিনি গড়ের মাঠ থেকে একটু হাওয়া খেয়ে আসবেন। বিধুশেখরকে দেখে সিংহবাড়ি দারোয়ান ভিত্তরা ব্যস্ত হয়ে উঠল। বেশ কয়েক মাস পরে বিধুশেখরের এখানে আগমন। তিনি তো এখানকার দ্বিতীয় প্রভু। ইতিমধ্যে চেহারার অনেক পরিবর্তন হয়েছে তার। শীর্ণ হয়েছেন, মুখে সে তেজের আভা নেই, একটি চক্ষু ঘষা কাচের মতন। দিবাকর খবর পেয়ে ছুটে এসে সন্তুষ্ট হয়ে বলতে লাগলো, আসুন বড়বাবু আসুন, আপনাকে না পেয়ে আমরা এতকাল একেবারে অনাথ হয়ে রয়েছি। আহা, কত জমজমাট ছিল এই বাড়ি, এখন একেবারে সব ফাঁকা। কিছুক্ষণ একতলায় দাঁড়িয়ে বিধুশেখর কর্মচারীদের কাছ থেকে নানা বিষয়ে খবরাখবর নিতে লাগলেন। গঙ্গানারায়ণ অনেক কাল নিরুদ্দিষ্ট তিনি জানেন। তিনি নিজেও শয্যাশায়ী থাকায় এ বাড়ির বিষয় সম্পত্তি যে নানাবিধ অনাচার হয়েছে তাতে আর সন্দেহ কি। নবীন কুমার বালক আর বিম্ববতী স্ত্রীলোক, বিষয় পরিচালনার কোনো জ্ঞানই তাদের কিছুমাত্র নেই। আবার শক্ত হাতে বিধুশেখরকেই হাল ধরতে হবে। তিনি যতদিন জীবিত আছেন রামকমল সিংহের সম্পত্তির কোনো অনিষ্ট হতে দেবেন না। তিনি হাতের লাঠিগাছা উঁচু করে দিবাকরের উদ্দেশ্যে দাবরানি দিয়ে বললেন, সব হিসেবপত্র কাল সকালে আমায় দেখাবি। বিম্ববতীর কক্ষে খবর পাঠানো হয়েছে। এবার বিধুশেখর তার সঙ্গে দেখা করতে যাবেন। সিঁড়ি দিয়ে উঠতে বিধুশেখরের কষ্ট হয়, তবু বিধুশেখর লাঠি ভর দিয়ে উঠতে লাগলেন, পা হেঁচড়ে হেঁচড়ে। কয়েক ধাপ উঠে দাঁড়িয়েই পরে দম নেন। বিধুশেখর সিঁড়ির মধ্যপথ পর্যন্ত উঠেছেন, এমন সময় ওপর থেকে দুপদাপ করে নেমে এলো নবীন কুমার। তার যেন কিসের দারুণ ব্যস্ততা। সে বিধুশেখরকে দেখেও দেখল না, পাশ কাটিয়ে নেমে গেল হুড়মুড়িয়ে। অসীম বিস্ময়ে নবীন কুমারের দিকে তাকিয়ে থেকে বিধুশেখর ডাকলেন, ছোটকু। নবীন কুমার ততক্ষণে নিচে পৌঁছে গেছেন। সেখান থেকে বলল, কে? ও জ্যাঠাবাবু। ছোটকু, এদিকে শোনো। জ্যাঠাবাবু, আপনি ওপরে বসুন, আমি একটু পরেই আসছি।
তারপরে সে দৌড়ে চলে গেল। বিদুশেখর স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইল। এই কয়েক মাসে ছোটকু এতখানি বড় হয়ে গেছে। এতদিন পরে তাকে দেখে ছোটকু প্রণাম করলো না, কোনো কথা জিজ্ঞেস করলো না। তার অসুখের সময় বিম্ববতী 2-3 বার গিয়েছিল তাদের বাড়িতে। দূর থেকে এক গোলা ঘোমটা দিয়ে তাকে দেখেছেন, কোনো কথা বলেনি। অপরের সমক্ষে বিম্ববতী বিদুশেখরের সঙ্গে বাক্যালাপ করেন না, কিন্তু নবীন কুমার একদিনও দেখতে যায়নি তাকে। বিদুশেখর তার হৃদয়ে একটি সূক্ষ্ম কাটার ব্যথা বোধ করলেন। ছোটকু তার এত আদরে, সেই ছোটকু তার কাছে আসে না। তার মৃত্যু হলে ছোটকুরই তো মুখাগ্নি করার কথা। দম নিতে নিতে বিদুশেখর উঠে এলেন ওপরে। বাঁ হাতের শক্তি কি আর ফিরে আসবে না? আর কি কখনো তিনি 2 পায়ের জুতো মশমশিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না সহজভাবে? সব হবে, কবিরাজ মশাই বলেছেন। আবার তিনি পুরোপুরি সুস্থ জীবন ফিরে পাবেন। সিঁড়ির সামনেই মজলিস কক্ষ, সেটা দরজা খোলা। বিদুশেখর দেখলেন সেখানে পাতা হয়েছে নতুন গালিচা, ঝোলানো হয়েছে অনেকগুলি নতুন ঝাল লণ্ঠন। বিদুশেখরের ভ্রু কুঞ্চিত হলো। এ কক্ষ অনেক দিন খোলা হয়নি। এখানে কে এখন আসবে? কে আসর বসায়? ধীর পায়ে হেঁটে তিনি গেলেন ভিতর মহলের দিকে। বিম্ববতীর ঘরের সামনে টানা বারান্দার আগে এলেই শোনা যেত নানা রকম পাখির কলকাকলি। আজ এই গৃহ যেন বেশি নিস্তব্ধ। খাঁচাগুলি সার বেঁধে এখনো ঝুলছে, কিন্তু অধিকাংশই শূন্য। পাখিগুলো হয় উড়ে গেছে কিংবা পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। পাখি পোষার শখ আর বুঝি নেই বিম্ববতীর। একটা কথা বলা ময়নাকে এখনো একটা খাঁচার মধ্যে দেখতে পেলেন বিদুশেখর। আগে সে মানুষজন দেখলেই বলে উঠত, ময়না বলো, জয় রাখে, জয় কৃষ্ণ। সে পাখিটি তার লাল চক্ষু মেলে বিদুশেখরকে একবার দেখে আবার চক্ষু মুদল। বৃদ্ধ হয়ে পক্ষীও বুঝি ভুলে গেছে কথা বলতে। নির্দিষ্ট ঘরটির দরজার সামনে এসে বিদুশেখর ডাকলেন, বিম্ব। একটা নতুন দাসী বেরিয়ে এসে বলল, কর্তামা আপনার জন্য ভেতরে বসে আছেন। বিদুশেখরের সঙ্গে সঙ্গে দাসীটিও প্রবেশ করলো ঘরে। আগেকার দাসীবাদীরা সব জানত বিদুশেখর এখানে এলে কেউ আর কাছাকাছি থাকতো না। দক্ষিণ দেয়ালে রামকমল সিংহের বৃহৎ তৈলচিত্রের নিচে দাঁড়িয়ে রয়েছেন বিম্ববতী। অবগুণ্ঠন কপাল পর্যন্ত তোলা, পরনে ধপধপে শুভ্র বসন। কতবার বয়স বিম্ববতীর? বড় জোর 40-42, কিন্তু যৌবন যেন এখনো মধ্য গগনে। সেই দেবী ভগবতীর মতন রূপ এখনো ম্লান হয়নি। পা টেনে টেনে ভেতরে গিয়ে বিদুশেখর পালঙ্কের বাজু ধরে দাঁড়ালেন। তারপর দাসীটিকে উদ্দেশ্য করে বললেন, পান নিয়ে আয়, পান রেখে চলে যাবি, তোকে এখানে থাকতে হবে না। বিম্ববতী এগিয়ে এসে নিচু হয়ে বিদুশেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বিদুশেখর তার 2 কাঁধ ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো বিম্ব? উত্তর না দিয়ে বিম্ববতী নিঃশব্দে কাঁদতে লাগলেন। বিদুশেখর বললেন, এক সময় মনে হয়েছিল আর বুঝি কোনোদিন এখানে আসতে পারবো না, আর বুঝি তোমাতে আমাতে এমন দেখা হবে না। বিম্ববতীর ক্রন্দন এবার শব্দময় হলো। আর কেঁদো না বিম্ব, এই তো আমি এসেছি। পালঙ্কের উপরে বসে বিদুশেখর বিম্ববতীর চিবুকটি 2 আঙুলে তুলে প্রশ্ন করলে, বলো কি তোমার দুঃখ? বিম্ববতী হাতের তালুতে অশ্রু মার্জনা করে বললেন, আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করেছি, আপনি সুস্থ না হলে আমিও মরতুম। বিদুশেখর নরমভাবে বললেন, সব আবার ঠিক হয়ে যাবে, আমি আরও দীর্ঘকাল বাঁচব, তুমি দেখে নিও। আমার সব এখন ছাড়ে খাড়ে গেল। কেন, কিসের অভাব তোমার? এ বাড়ি পূর্ণ ছিল, শূন্য হয়ে গেল। সবসময় মানুষজনে গম গম করত, এখন যেন দম বন্ধ হয়ে আসে। দাসী পান নিয়ে এসেছে। বিম্ববতী একটু সরে গিয়ে একটি মোড়া টেনে নিয়ে বিদুশেখরের পায়ের কাছে বসলেন। পান মুখে দিয়ে বিদুশেখর জিজ্ঞেস করলেন, ছোটকু অমন দৌড়ে দৌড়ে কোথায় গেল? আমায় দেখেও কাছে এলো না। বিম্ববতী বলল, কি জানি, বন্ধুরা এসেছে বুঝি। ওর কলেজের বন্ধুরা আসে, ও তাদের বাড়ি যায়। বৌমা মারা যাবার পর ছোটকু যেমন কেমন গেছল।
এমন হয়ে গেছিল, কারো সঙ্গে কথা বলে না, কাঁদে না পর্যন্ত, শুধু গুম হয়ে থাকে। আমি কাঁদি, আমি ওকে আদর করে কাছে টানতে চাই, ও আসে না কো। কদিন ধরে আবার দেখছি ও বারমুখো হয়েছে। আমি কিছু বলি না আর। বিধুশেখর বললেন, ওর আবার একটা বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। বিম্ববতী বললেন, আর গঙ্গা? তার কোনো খবরও কেউ নিলে না। বিধুশেখর জানতেন এই প্রসঙ্গটা উঠবে। এ প্রসঙ্গে তার মনঃপূত নয়। গঙ্গানয়নকে তিনি মন থেকে মুছে ফেলেছেন। ঈশ্বর ঝাঁজের সঙ্গে তিনি বললেন, সে জোয়ান মদ্য মানুষ, সে যদি নিজে থেকে কোথাও চলে যায়, কে তার সন্ধান পাবে বলো? দিবাকর তো চতুর্দিকে লোক পাঠিয়েছিল, অনেক চেষ্টা হয়েছে। বিম্ববতী বলল, আপনি সুস্থ হয়েছেন, আপনি এবার সব ব্যবস্থা করতে পারেন। একটা কথা বলবো? বলো। গঙ্গা কাশিতে যায়নি তো? আমার যেন মন বলছে। কাশি? কেন? সেখানে যাবে কেন হঠাৎ? আপনি তখন আমায় সব খুলে বলেননি, কিন্তু আমি সব জেনেছি। কাশিতে আমার বিন্দু মা রয়েছে। গঙ্গা যদি তার জন্য কাশি যায়, সে যেতে পারে, তার আবার মতিভ্রম হলে যা খুশি করতে পারে, কিন্তু ঈশ্বর আমায় কলঙ্ক থেকে রক্ষা করেছেন। কাশিতে বিন্দুবাসিনী নেই। নেই? কাশিতে নেই? কাল বড় কলাল বিম্ব, কে তার গতি রুখতে পারে? তার মানে কাশিতে ছিল, কিন্তু বিন্দু আর বেঁচে নেই। বেঁচে নেই বিন্দু? ও মা! কাশিতে এক শেঠের কাছে প্রতি 6 মাস অন্তর আমি বিন্দুর নাম করে টাকা পাঠাতাম। গত বছর সে শেঠ জানিয়েছে যে বিন্দু মারা গেছে। বিন্দু মারা গেছে? আমরা এতদিন কেউ জানলাম না, শুনলাম না, কেউ তাকে দেখতে গেল না। তাকে দাহ করলো কে? বিন্দু? হতভাগিনী বিন্দু। কে যাবে বলো? আমি তো কখনো দূর দেশে গেছি? আমার বাড়িতে আর পুরুষ কোথায়? অন্য কোনো লোকজনকে বিশ্বাস নেই। কাশির সেই শেঠ আমার মক্কেল ছিল, মানি লোক, সেই সব ব্যবস্থা করেছে। বিম্ববতী চোখে আঁচল দিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। বিধুশেখরের চক্ষু শুষ্ক। তিনি কিছুক্ষণ সময় দিলেন বিম্ববতীর শোক ও অশ্রুমোচনের জন্য। তারপর বিধুশেখর তার এক চোখের দৃষ্টি বিম্ববতীর 2 চোখের উপর পর্যায়ক্রমে ফেলে উদ্দাত্ত স্বরে বললেন, নিয়তি। বৈধব্যই ছিল বিন্দুর নিয়তি, অল্প আয়ু ছিল তার ভবিতব্য। স্বয়ং বিধাতা পুরুষ তার ললাটে লিখে দিয়েছেন, তুমি আমি খণ্ডাবার কে? গুরু বল এই যে তোমার সুপুত্র তার ধর্ম নষ্ট করতে পারেনি। বিম্ববতীর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। বিধুশেখর জিজ্ঞেস করলেন, মজলিস ঘরটি দেখলুম আবার গোছগাছ করা হয়েছে। রামকমলের এই ছবিখানাও তো সেখানে ছিল, এটা এ ঘরে কে আনলো? উদাসীনভাবে বিন্দুবতী বলল, ছোটকু মজলিস ঘরে সে কদিন হলো থিয়েটারের আসর বসিয়েছে। থিয়েটার? বিধুভূষণ আঁতকে উঠল। প্রথমে ব্যাপারটা তার বোধগম্য হলো না। তারপর আরও কিছু কথাবার্তা বলে জিনিসটা বুঝে তিনি বললেন, কি ইতর লোকদের মতন সে যাত্রা করবে, সং সাজবে? ছ্যা ছ্যা ছ্যা! বিম্ব রাস টানো, এই বয়স থেকে এমন করলে ও ছেলে যে উৎসন্নে যাবে। কখনো হবে না, আমি বেঁচে থাকতে ওসব কখনো হবে না। ঠিক আছে, কাল থেকে আমি ওর শিক্ষার ভার নেব। কাল থেকে আমি এ বাড়িতে আবার রোজ আসবো, নিয়মিত আসবো। আমার ব্যবস্থা অনুযায়ী সব চলবে। ছোটকুর আবার বিয়ে দিতে হবে, ওকে ঘরে বেঁধে রাখতে হবে, এ যেন রামকমলের ধারা না পায়। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে দেবো। বিধুশেখর তার সক্ষম পাটি তুলে দিলেন বিম্ববতীর কোলে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।